মাসিমার জন্ম হচ্ছে চট্টগ্রাম। পাহাড়, নদী, পুকুর প্রচুর। এমনি চট্টগ্রামে তো সমুদ্র আছে, সেই কক্সবাজার। সমুদ্রটা একটু দূরে, সেটা শহরে যেতে হবে আমাদের গ্রাম থেকে। আমরা তখন নৌকোয় এভাবে যাওয়া আসা করি। মানে নৌকোয় নদী পথে সমুদ্র অব্দি চলে যাওয়া যেত? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ওদের চট্টগ্রাম শহরে গেল, তারপরে সমুদ্রে করছি আর কি, কর্ণফুলী। হ্যাঁ, তখন ছোটবেলায় আমার একটু ছিল, বাবা তখন ছিলেন না। বাবা তখন বার্মাতে আজাদিন ফৌজে, ওখানে আমাদের দাদুদের ব্যবসা, হ্যাঁ, হোলসেল ব্যবসা। এই জন্য আমার বাবাকেও আর নিয়ে চলে গিয়েছিলেন দাদু। সকলেরই বেশিরভাগ চট্টগ্রামের লোকেরা ওই বার্মার দিকে যাওয়া, ওখানেই চাষ নিয়ে করা, ব্যবসা করা। তা আমরা গ্রামেই ছিলাম সেই সময়। যুদ্ধের আমার গ্রামের থেকে যাতে কোথাও যেতে পারিনি, বাবা আসতে পারেননি, আজাদির ফৌজে চলে গিয়েছিলেন যুদ্ধের সময়। আমরা গ্রামের বাড়িতেই থাকতাম না, কোথাও যাওয়া, পড়াশুনো কিছুই সেভাবে না। মা যেটুকু, মা আমাকে বাড়িতে পড়াতেন। আমার মা, আমার ঠাকুমা, আমি। আর ভাই বোনরা আর কেউ ছিল না? ভাই বোনরা তো কেউ ছিল না। গ্রামে বাড়িটা কিরকম বাড়ি? আমাদের এমনি মাটির বাড়ি, আর মাটির দেওয়াল এসব ছিল। ছাদ কিসের? ছাদ ছিল খড়ের। আচ্ছা, খড়ের ছাদ। মানে নিজেদের কি চাষবাস ছিল না এমনি? না, চাষবাস ছিল, ওগুলো ওই যাদের লোকজন করতো। বাড়িটুকু তো কেউ করার নেই। বাবাও থাকতেন না? না, আর কেউ তো নেই। তো ঠাকুমা যে থাকতেন, ঠাকুরদা তখন কোথায়? ঠাকুরদা তার আগে চলে গেছেন, আমি দেখি। কিন্তু বর্মাতে ব্যবসা ছিল? ব্যবসা ছিল ঠাকুরদার। আমাদের মামার দাদু, মায়ের, প্রায় সবাই ওরকমই। তখন বর্মাতে বেশিরভাগ মানুষই এখান থেকে ব্যবসা করতে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে বার্মার সঙ্গে এদিকে কলকাতার দিকে কোনো সেরকম ছিল, সেই জন্য আমরা এদিকে আসা যাওয়া তখন থেকে করতে পারিনি ওই বার্মাতেই। আমার বাবাও ওইখানেই থাকতেন বার্মাতে, রেঙ্গুনে। আমার কাকা ওখানে ছিলেন, পড়াশুনো করতেন। কিন্তু করতে করতে সেই সময় আমাদের বললো যে আমাদের নিতে এসেছে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে বার্মাতে নিয়ে যাওয়ার জন্য এসছে, বাবা পাঠিয়েছে। কিন্তু আমরা যেতে তখন যুদ্ধ লেগে গেল। কোন যুদ্ধ কি এরা এত কথা মনে নেই আমার। যুদ্ধের সময় আর আমরা যেতে পারিনি, আমরা এই গ্রামেই পড়ে রইলাম। আজাদিন ফৌজেই বাবা ছিলেন, নেতাজির সঙ্গে ঘুরে বেড়ানো, এইসব সব কাজে। যুদ্ধে কত জায়গায় ঘুরেছেন, তার জন্য কোনো সময় যুদ্ধের সময় নদী নালা সেই সব জায়গায় যুদ্ধ চলছে, ওখানে শুয়ে পড়েছে কাদা মাটির মধ্যে। অন্যদিকে যখন বোম টোম পড়ছে, সেখান থেকে মাটি এসে গায়ের উপর পড়েছে। এগুলো বাবার কাছে কিছু কিছু শোনা কথা। তারপরে ওরকম মানে উঠতেই পারছে না মাটির তলা থেকে। এই গল্প যখন বাবার কাছে শুনছেন, তখন আপনি কত বড়? বাবা এসে বলছেন যখন? ছোট, কখনো ছোট? হ্যাঁ। আর সেই সময় বাবা চলে এসেছেন চট্টগ্রাম। বাবার কাছে তো প্রথমে বাবা কিরকম মানুষ এটা হয় কি তো তাও জানতাম না। আর লজ্জা তো বাবার কাছে যেতেই পারছি না, এত লজ্জা। আমি ভীষণ একটা লাজুক মতন কেমন ছিলাম। আর ওই আমার জন্য এই খাবার দাবার এনেছে দিচ্ছে, সেইগুলো খাবার হাতে গলে যাচ্ছে, যে নিতে পারছি না। তখন সেই সময় আমি দিদার কাছে বেশি সময় থাকতাম। আমাদের মন্দির ছিল, বুদ্ধ মন্দিরে আমাদের বৌদ্ধ ভিক্ষু ছিলেন। ওইখানে কি তখন বেশিরভাগ মানুষই বৌদ্ধ? হ্যাঁ, না, সব রকমই আছে। সব রকমই আছে। আপনি জন্মসূত্রেই বৌদ্ধ? হ্যাঁ। আর বুদ্ধ মন্দিরে নিয়মিত যে যেতেন মা ঠাকুমার সঙ্গে, এমনি স্কুলে যেতেন না? না, স্কুলে আর যাওয়া হতো না তখন। ওইখানেই ওনাদের কাছেই পড়াশুনো করতাম, ওইখানেই পড়াশুনো করতাম। আর ওনারা আমাদেরকে খুব মা বলে ডাকতেন আমাকে, খুব ভালোবাসতেন।
এইভাবেই আমার পড়াশোনা বাইরে স্কুলে সেরকমভাবে কিছু হয়নি গ্রামে। তো অনেক বছর পরে তো বাবা ফিরে এলেন, যুদ্ধ যখন এসেছে কোন সময়টা এতগুলো আর কিছু মনে না না সেটা মনে নেই, কিন্তু আমি বলছি ফিরে এলেন যখন বাবা, পাকাপাকি ফিরে এলেন। হ্যাঁ পাকাপাকি। সেই সময় আপনি কত বড়? কতবার তো আসতে চেয়েছেন, কিন্তু আবার ফিরে চলে যেতে হয়েছে, আর রাস্তা এই দিকে আসতে পারেননি। হ্যাঁ, কিন্তু আপনি তখন কত বড় যখন বাবা একেবারে চলে? 10-11 বছর। আচ্ছা আচ্ছা। এখন ওইভাবে আসতে তো পারছিই না, কিছুটা এসে সিঙ্গাপুর এইসব জায়গায় কোথায় কোথায় শুনেছিলাম, এসে আবার ফিরে যেতে হয়েছে। তো আপনার বন্ধু টন্ধু কারা ছিল আশেপাশে? ছিল সমবয়সীরা? ছিল, হ্যাঁ মেয়েরা ছিল কয়েকজন। ওই যে বললাম না আমাকে, মানে ওই একা একা আগলে আগলে রাখতো সেরকম, ঠাকুমা বিশেষ করে। আবার এদিকে দিদিমা ঠাকুমা মা, একদম কোথাও যাওয়ার ওই ওদের। ওরাও কি আপনার মতো সুন্দরী ছিলেন? আমি খুব সুন্দরী, সুন্দরী তো সবাই। তারপরে ওদের সঙ্গে সঙ্গে যেখানে আমার মায়ের মামার বাড়ি, এটা হলো আমাদের থেকে আরো অনেক দূরে বাড়ি, ওখানে এইসব বৌদ্ধদের নানা রকম কথাবার্তা, মন্ত্রপাঠ এইসব হতো। তো ওদের সঙ্গে সঙ্গে ওদের এক একটা গ্রাম, বৌদ্ধদের গ্রাম, হিন্দুদের গ্রাম, মুসলিমদের গ্রাম, এসব তো আলাদা আলাদা আছেই। সেই তারপর সেই সময় তো আমাদের কোথাও যেতে যাওয়া না ভয়, কোথাও বেরোতেই দিত না, কত রকম আছে। মেয়েরা একটু বড় হয়ে গেলে শাড়ি পরবে, মাথায় ঘুমটা দিয়ে থাকবে, এরকম করা বলেছিল খুব। আমার যেহেতু একটা একদম মানে কোনো জায়গা চলে গেলে ওই মামার বাড়ি, দিদিমার বাড়ি, দিদিমাও সঙ্গে সঙ্গে নিয়ে আমাকে ঘুরতেন। সব সন্ধে হলে মন্দির যাওয়া, সকাল হলে মন্দির যাওয়া, এইগুলোই প্রার্থনা করা, এইসব দেখেছি, শিখেছি। এর বাইরে আর বেশি কিছু যেতে পারিনি। বিয়ে হয়েছে কোন বয়সে? বিয়ে না মানে বয়স কিরকম তখন? বয়স আমার তো বলবো, এখন তো কথাও ভুলে যাচ্ছি। মানে বেশ কম বয়সেই বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম বয়সেই বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ি কোথায় হলো? শ্বশুর বাড়ি কলকাতায় বিয়ে হয়েছিল। বিয়ের আগে তো কলকাতায় এসেছেন কখনো? বিয়ের আগেই এসেছি। আচ্ছা, ওখান থেকে যে কলকাতায় চলে এলেন, হ্যাঁ হ্যাঁ, সেটা কি বাবা মার সঙ্গে? বাবা মার সঙ্গে সবাই মিলেই চলে এলেন? হ্যাঁ চলে এলাম, ততক্ষণ আমাদের ঠাকুমা ছিলেন না, চলে গেছে। তারপরে আমরা বিয়েতে কলকাতায় এসেছিলাম, এসেই বাড়ি টাড়ি তো আমাদের কিছু নেই। বাবা বলছে না, এখানে এরকম বাড়ি ভাড়া দিয়ে জলের জন্য ঝগড়া, এর জন্য এখানে থাকা হবে না, না তোমাদের দেশেই চলে। আমাদের আবার গ্রামে পাঠিয়ে দিল। ওইখানে গ্রামে। আর বাবা কি এখানে কাজ করতেন কলকাতায় কোনো? না, বাবা তো সব ওই ব্যবসা করতেন। এখানে যখন এলেন তখন বাবার দিশাহারা, বাবার তখন কিছু নেই। তখন ঠাকুমারা সব বললো জায়গা জমি তো রয়েছে, সেগুলো বিক্রি করো, বিক্রি করে তুমি আবার ব্যবসা শুরু করো। আমার এক পিস্তুত জামাইবাবু ওই কলকাতায়, ওদের রেস্টুরেন্ট ছিল, সাঙ্গুবেলি রেস্টুরেন্ট। আচ্ছা, সাঙ্গুবেলি রেস্টুরেন্ট আমার আবার বড় জায়ের বাবারও ওনার সাঙ্গুবেলি রেস্টুরেন্ট তো ছিলই। ওদের একটা টি গার্ডেন ছিল বার্মাতে, সেই সবে এইখানেও কলকাতায় একটু প্রচার হয়েছিল তখন। যাই হোক, এই নিয়ে চলতে চলতে আবার একবার দেশে পাঠিয়ে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি, আবার আসলে এইরকম এলোমেলোভাবে জীবনটা কেটেছে আর কি। তখন আমার মামা বার্মা থেকে উনি হেঁটে এসেছিলেন। আচ্ছা, হেঁটে এসে এখানে ডাক্তারি পড়েছেন মেডিকেলে কলকাতায়। আচ্ছা, ডাক্তারি পাস করার পরে তখন মামা ভাবছে যে এদের জীবনটা এইভাবে কি করে যাবে, আমার দিদিকেও কলকাতা নিয়ে আসি, আমার ভাগ্নিকেও কলকাতা নিয়ে আসি, নিয়ে এসে ভাগ্নিকে শান্তিনিকেতনে ভর্তি করে দেবো, আর দিদিকে নার্সিংয়ে ভর্তি করবো, এইরকম একটা পরিকল্পনা আর কি করেছিলেন।
বদলে কি হবে, আমার ঠাকুমা তখন ছিলেন, সেই মা ঠাকুমা আমাকে ছাড়বে না, আর আমার কিছুতেই ছাড়বে না, না এরকম করতে যেতে পারবে না। তারপর আমার মা তখন বলছেন আমার স্বামী এসে ফিরে এসে দেখবে আমি আমার শাশুড়ি, বুড়ো শাশুড়িকে ফেলে চলে গেছি, এটাই বা আমি কী করে নিতে পারবেন না। এই সমস্ত চিন্তা ভাবনা করে আমাদের আর আশাই হলো না, ওইখানেই থেকে গেলাম বাংলাদেশে। বেশিরভাগ সময় মামার বাড়ি দিদিমার সঙ্গে ঘুরে বেড়াতাম। দিদিমা তখন দিনে পড়াশুনো জানতেন, এইখান থেকে কলকাতা থেকে দেশ পত্রিকা যেত, খেয়ে দিয়ে শুয়ে দিদিমা দেশ পত্রিকা পড়তেন। ওইগুলো সব জোগাড় করে দেওয়া, পাশে পাশে শুয়ে দেওয়া, এই সমস্ত কিছু কিছু পেয়েছিলাম। তারপরে এই যে কলকাতায় এলেন, মামার সঙ্গে থাকতেন না আলাদা? আমার মা বাবা আমরা থাকতাম আলাদা। তার মধ্যে আমার একটা ভাই হয়েছিল। আচ্ছা, সেটা চট্টগ্রামে থাকতে না কলকাতা? চট্টগ্রামে। চট্টগ্রামে হলো, তারপর আমরা আবার কলকাতায় চলে এলাম। কলকাতায় থাকতে থাকতে আর স্কুলে ভর্তি হলাম। ভর্তি হয়ে সেখানে আর পড়াশুনো ঠিকভাবে আর হলো না। আমার আরেকটা ভাই হলো, এইসব নিয়ে আমাদের এই বাড়ি ঘর নিজস্ব না থাকলে যা হয়, আসা যাওয়া এটার অসুবিধে যাওয়া আসা এসব করতে করতে আমরা কলকাতায় কিছুদিন রয়ে গেলাম। থাকতে থাকতে আর তারপরে বিয়ে। এখন কি বলবো, আর তখন আসছে এই পাশ থেকে পাশে যে সম্বন্ধ আসছে, আমি মা বলছে যে এরকম আমার বোন হলো পরে আর কি, হওয়ার পরে মা অসুস্থ হলেন, তখন ডাক্তার বলে ওনাকে একটু চেঞ্জে নিয়ে যাওয়া দরকার। তখন জামশেদপুরে আমার এক পিসিমা থাকতেন, আমাদের বলে যে ওইখানেই ভালো হবে, ওখানেই যাও। আমরা ওখানে গেছি, তার মধ্যে আমার সম্বন্ধের ব্যাপার হয়ে যাচ্ছে, আমি কতটুকু তখন কেঁদে কেটে তো অস্থির হয়ে যাচ্ছি, ইয়ে না তোমরা আমাকে এই জন্য নিয়ে এসো এখানে কিছুতে। বাবারে কি কান্না কেঁদেছি আমি। আমার ওখানে উনি বাড়িটা বলতে ভুলে গেছি, মেসমশাই ওখানে কেবল কোম্পানিতে কাজ করতেন, তো ওনার জন্য মেয়ে দেখতে লেগেছেন আমার, ওনার জামাইবাবু। তো দেখতে গিয়ে আমরা তো কলকাতায় নেই, কলকাতায় যখন নেই তখন বললো যে ওরা জামশেদপুরে বেড়াতে গেছে, তুমি যদি যাও ওখান থেকে দেখতে পারো। ওদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান কথাবার্তা হচ্ছে, তখন তো ফোন নেই, কিন্তু আমি শুনিনি। আমাকে বলো চা বানা দিয়ে, তখন যেমন করতো চা দিয়ে এলাম। আবার উনিও এদিকে আমাদের একটা দুঃসম্পর্ক আর কি সম্পর্ক রয়েছে, আমি জানতাম না, মা জানতেন, আমার পিসামশাইরা জানতেন। তা দেখে শুনে বললো যে এখানে আমার এক মাসিমা এসছেন শুনলাম, আমার সামনে দিয়ে মেসো হাঁটছেন, আমি বসে আছি এখানে। বলছি যে হ্যাঁ চল মাসিমার মেসোর সঙ্গে দেখা করতে যাই, ওনার দিদিকে বলছেন। তা আমি আমার পিসিমার বাড়ি আর সব চলে গেলাম, ওখানে এই দেখাশোনা হলো। দেখাশোনা হয়ে তখন আমার যখন চলে গেলেন মেসমশাই আমাদের বাড়ির থেকে, পিসিমার বাড়ি থেকে, তখন আমার পিসামশাই বললো এই যে ছেলেটি এসেছিল তোর কেমন লাগলো, খুব ভালো লেগেছে। তোমরা এখানে না না আর কাঁদতে হবে না, জামা কাপড়গুলো গোছা। আমি তো বাস বসে পড়েছি, আমি ভাবছি আমার বাবরে কেমন লাগছে তখন, বুকের ভেতর কি অবস্থা, খুবই খারাপ লেগেছিল সেই দিনগুলোর কথা। ছোট ছোট ভাই বোন, মা বাবা সবাইকে ছেড়ে কোথায় চলে যাব, কি করব। ও এমন
আর ওদের এতই সব কিছু মানে মানে এখনই করে ফেলতে হবে আর কি, এরকম একটা সময় নেই, ইয়ে করতে হবে তড়িঘড়ি। আর মেসোমশাই বলছে, মাসি আমার পিসামশাই বলছে তাহলে তা আজকে আর সময় নেই, অগ্রহায়ণ মাসের শেষ। তারপরে আমি তাহলে আমি কী করে যাব, মা আমাকে নিয়ে যাবে কী করে। পিসামশাই বলছে আমি আপনাদের সঙ্গে গিয়ে আপনাদের পৌঁছে দিয়ে যা। এদিকে মেসোমশাই বলছে আমিও যেতে খুব পছন্দ হয়েছে। ওরে বাবা রে, বাচ্চাদের মধ্যে ছেলে খেলার মতন হলো। বিয়ের পর আপনি কলকাতাতেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ। না জামশেদপুরে? ও কলকাতা থেকে মেসোমশাই পরে তো আমি ইয়েতেই কাজের সূত্রে, মেসোমশাইয়ের কাজের সূত্রে জামশেদপুর গেলেন। হ্যাঁ হ্যাঁ। সেইখানে নিজের সংসার। হ্যাঁ হ্যাঁ। এবং তখন একটু কান্নাকাটি কমলো তো নাকি? হ্যাঁ কমলো তো। কমলো কি, ওখানে এত প্রচুর পরিমাণে জল, জায়গা, চারিদিক দেখে আমার খুব ভালো লেগেছে। শহরটাকে ভীষণভাবে পছন্দ করেছি। কলকাতার এই ঘিঞ্জি এই ভালো লাগেনি। ঠিক, জামশেদপুরে গিয়ে আমার খুব ভালো লাগে। তারপরে মলিদি পিনাকিদার লেখাপড়া কি জামশেদপুরে ছোটবেলায়? ছোটবেলায় একদম ছোটবেলায় জামশেদপুরেই। বেশ। তারপরে পিনাকি চলে গেল, ওকে দিলাম। আমি পাড়ায় কোনো ছেলে ছিল না, মেয়েরা সব জোড়ায় জোড়ায় আমাদের সব বন্ধুদের মেয়ে, বেচারা খেলতে পারে না, না এইসব দেখে আমি যে না না ওকে আমি এখানে রাখবো না, আমি যে ব্যবস্থা করো বাইরে, যেখানে হস্টেলে হলে দিয়ে দেবো আমি। আমার খুব ইচ্ছে, তখন মেসোমশাই খোঁজ খবর নিয়ে ওকে দিয়ে ওকে হস্টেলে পুরুলিয়াতে দিয়ে দিলাম। পুরুলিয়া আমরাও যেতাম, মাঝে মাঝে চলে যেতাম, ওখানে থাকতাম কিছু সময়। তারপরে পিনাকিদা কোথায় গেল? আইআইটি খড়গপুর। আইআইটি। তো খড়গপুর আইআইটি থেকে এই যে শান্তিনিকেতন কলাভবনে আসাটা, ওটা বোধহয় আপনাদের জানায়নি না কি করেছিল? না 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 না, আমাদের জানানো না জানানো হয়, ওর তো ইচ্ছেটা অন্যরকম। ছোটবেলা থেকে আমরাও দেখতাম ছবি আঁকার, দেয়ালে আঁকতো। ওর ইচ্ছে দেখলেই মনে হতো যে ওই লাইনটাই ওর। আমার আমার আবার মনে হতো যে যে যেটা পছন্দ করে তাকে সেখানে তা। কিন্তু মেসোমশাই উনি ইঞ্জিনিয়ারিং লাইন, উনি বলছেন যে ইঞ্জিনিয়ারিং পড়লেই ভালো যায়, সেই জন্য খুব খুশি হয়েছে। ছেলে পেয়ে গেছে, আর্কিটেকচারই চেয়েছিল, সেটাই পেয়ে গেছে, পেয়ে খুব খুশি। কিন্তু ছেলে শান্তিনিকেতন বেড়াতে এসে এখানকার এইসব কারখানা দেখে ওর এত ভালো লেগে গেল, ও আর আমার জানাবার সঙ্গে পায়নি, ওর সঙ্গে সঙ্গে নিজেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তারপরে বাবাকে চিঠি দিয়ে রেখেছে আর কি, যদি এই কারণে। বাবা চিঠিতে লিখেছিল যে আমার মন ভরছে না, আমি এই ইয়েতে খড়গপুরের যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং দার্শনিকতে এই নিয়ে পড়ছি, এটা আমার ভালো লাগছে না, এই জন্য আমি শান্তিনিকেতনে পড়তে চাই। এরকম করে সব নানা রকম করে বড় করে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে বাবাকে। বাবাকে দিয়েছে, বাবা তো সেইটা শুনে, আমি তখন মলিকে আবার মিশনের ব্যাপারে আমরা শান্তিনিকেতনে এসেছি। ওই চিঠি পেয়ে সুমশার একদম শরীর খারাপ হলো। আমার রাত্রে আমরা টুরিস্ট লজে উঠেছিলাম, আমি, আমার মা, তারপরে আমার মামি, ওই ডাক্তার মামা বলছি ওনার স্ত্রী, এসে শেষ পর্যন্ত মানে হঠাৎ শরীর খারাপ হয়েছে, বেশি বমি পাচ্ছে, কী করছে মেসোমশাই। আমি তখন টুরিস্ট লজে গিয়ে ওকে নিচে গিয়ে একটা ডাক্তার দেখে দিন না, ডাক্তার যেমন আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছে। রাত্রে ডাক্তার আনলো, ওরা দেখে ওষুধপত্র। আর পিনাকিদা তখন কোথায়? পিনাকিদা কলাভবন। মানে চিঠিটা মানে হাতে এসছে, মানে ডাকে নয়? না। আচ্ছা। ওরও খুব খারাপ লেগেছে, কিন্তু মানে বাবা এত দুঃখ পেল, বাবা এত শুনে খুশি হলো। আমাদের শান্তিনিকেতন থেকে কলকাতা থেকে আমাদের ইয়েতে দার্জিলিং বেড়াতে নিয়ে গেল।
মানে ছেলে ইঞ্জিনিয়ারিং খড়গপুরে পেয়েছে, পেয়েছে। খড়গপুরে পেয়েছে। তারপরে এই আঘাত সবাইকে বলছে, সবাইকে বলছে, ও জিজ্ঞেস করছে ওকে, তুই কি করে পেলি, আইআইটিতে কি করে পেলি? বলে কেন, পরীক্ষা দিয়ে পেলাম। ফলে তারপরে কলাভবনে চলে আসাটা মেসোমশাই খুব দুঃখ পেয়েছিল। কতদিন ছিল দুঃখটা? দুঃখটা ছিল, দুঃখটা থাকলো কত নেই, মলি এসে গেল এখানে। আমরা সেদিন এখানে ইয়ে ছিলাম, তারপরে আমাদের সন্ধ্যাবেলায় বললো, সকলেই বললো যে না মেসোকে একটু কলাভবনের ওদিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে ঘোরাই, ঘুরে দেখে ভালো লাগলো, দেখে সব। তখনও ভালো লাগেনি, তারপরে পরীক্ষা দেওয়ার, পরীক্ষার সময় দিয়ে ও ভালো রেজাল্ট করছে, তখন খুশি খুশি এই করলো আমার। তো মলিদি যখন সঙ্গীত ভবনে, হ্যাঁ, পিনাকিদা কলাভবনে, হ্যাঁ, আপনি এলে তো কলাভবন তো যেতেন না, ওই শ্রীসদন মানে মলিদির কাছাকাছি থাকতেন। যেতাম তো, সব জায়গায় ঘুরে বেড়াতাম। তখন এলে এখনো মনে হয় যে তখনও যদি কোনো একটা কিছুতে লেগে থাকতাম, কিছু তো পেতাম, কিছু তো হতো। না না, তোমাকে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল। বাবা, তোমার নাটক, তোমার এই তো বলছি যে এই কুট্টুদি, হ্যাঁ, কুট্টুদির সঙ্গে হ্যাঁ, যে মলিদির একটা আপনার সঙ্গেও তো খুব বন্ধুত্ব ছিল। হ্যাঁ, আসা যাওয়া তো করতামই আমরা। হ্যাঁ, কারণ আমার মায়ের সঙ্গেও ভীষণ একটা কুট্টুদির পরে বন্ধুত্ব ছিল। তাই ছিল। আর তোমার মায়ের সঙ্গেও আমার আলাপ আছে, ছিল। কিন্তু তখন এই যে একটা সবটাই যেন খুব নিজেদের, হ্যাঁ, একদম। শ্রীসদনও ধরুন ওই রকম সবাই, মলিদি বন্ধুরা সবারই মানে যারাই আসতো, বললে আমার এত, আমারও তখন কি মন খারাপ হতো মাঝে মাঝে, যে তখনও চলে আসতাম, মেয়ে একদিকে থাকলো, কিন্তু তখন মেসোকে ছেড়ে আসবো কি করে, এটা তো আসতে পারি না। অনেক এরকম করে করে কষ্ট পেতাম মনে মনে। তারপরে মেসোমশাইয়ের অবসরের পর হ্যাঁ, জামশেদপুরেই থাকলেন। হ্যাঁ, জামশেদপুরে থাকলাম, আবার কলকাতায় বাড়ি করে কলকাতায় এলাম মলির বিয়ের পরে। বিয়ের বিয়েতে তখন একটা কি হলো, আমাদের এখানে তো থাকার জায়গা নেই, আমার তো একটা মাথা গোজার ঠাঁই করতে হবে, এই ভেবে তখন বাড়ি করার শান্তিনিকেতনে অনেক দেখা হয়েছিল, কোনোটাই ঠিক পছন্দ মতো হয়নি। গয়া গেছি, গয়ায় খুঁজে বেড়াচ্ছি বাড়ি, কোথাও একটা স্থান থাকি। তারপরে তো গয়া গিয়েও সে একবার মানে আমার এখানে থেকেই যাই, আর যাবো না, এখানে থেকে যে আমার এক মামি আবার এইসব করতেন, পুজোও করি, আমাদের মন্দির আছে বাড়িতে, বুদ্ধের ছবি থাকে, মূর্তি থাকে, সেই নিয়ে পুজো করি, মন্ত্র পাঠ করি, মন্ত্র আমাদের সেটা মেসোমশাই আপনি দুজনেই নিয়মিত। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মন্দিরে যাওয়া, যেই গ্রামে আমরা থাকতাম সেই গ্রামের যে মন্দির, ওখানে প্রতিদিনই যাওয়া, তাদের মন্দিরে যে ভিক্ষুরা আসতেন তাদের খাওয়া থাকা। চট্টগ্রামে? হ্যাঁ, চট্টগ্রামে আমরা যেখানে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আছে। এখানেও দেখো শান্তিনিকেতনে এসেছে, এখানেও মন্দির করেছে। তারপরে জামশেদপুরে ছিলাম, জামশেদপুরে তো মামা মেসোমশাই নিজে ওখানকার সেক্রেটারি ছিলেন, উনি তো নিজে দাঁড়িয়ে মন্দির বানিয়েছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, টাটার ভদ্রলোকের নামটা কি, মেসোমশাইরা লজ্জাসন ওই সমস্ত যেখানেই হবে ওই ডোনেশন, সব ডোনেশন দিয়ে দিল, 1000 টাকার নোট দুজনে 2000 দিয়ে দিলেন, তাতেই খুশি। যেখানে যেতেন, আমরা বেড়াতে গিয়েছিলাম, এই এদের আমার জামাই মেয়েকে নিয়ে আমরা গিয়েছিলাম ধর্মশালা। ধর্মশালায় দলাই লামা তখন আছেন? হ্যাঁ, তো সেইখানে গিয়েও ডোনেশন চেয়েছেন? হ্যাঁ, উনি ওই সময় ছিলেন না, উনি কোথায় বাইরে গিয়েছিলেন, সেইখানে ওদের সেক্রেটারিরা থাকে না, তাদের কাছ থেকে মানে কোনো লজ্জা সরম কিছু না। 4 আনা যদি তুমি দিচ্ছ, 4 আনার জন্য তোমাকে ওই ইয়ে দেবে, রসিদ দেবে। তোমরা ছেলে বলতো
কাজ যদি দেখাতে পারো পয়সার অভাব হবে না। তুমি এরকম লোকের দুয়ারে দুয়ারে গেলে যার থেকে পারো তার থেকে সাজাতো কি করব, না দিলে মানুষের যা দিচ্ছে তাই সন্তুষ্ট হয়ে নিয়ে নিতাম। নিয়ে বাস একটা কাজ হতো, মন্দিরের এক একটা রাতের কাজ হতো। ওই করতে সারাদিন আমি ওই অত অল্প বয়সে বিয়ে হয়ে থেকে গিয়েও দেখছি যে উনি সকালে ইয়ে হতেন, ওনার ডিউটিতে বেরিয়ে যেতেন, এসে আবার দুপুরে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে আবার চলে যেতেন, বিকেলে আসতেন, এসে চাটা খেয়ে বেরিয়ে যেতেন, বাড়িতে থাকতেন। আমি একা থাকতাম। আমার আশেপাশের পাড়ার সবাই মায়েরা আমাকে খুব ভালোবাসতেন। তখন বলতো, এই ওদের বউদের বাড়ি দিয়ে বলতো, দেখ মেয়েটা কীরকম করে থাকে, ওর বর এখন ইয়ের থেকে আসবে অফিস থেকে, ওকে একটু তোরা চুল টুল আসছে একটু সাজিয়ে গুজিয়ে দে না। ও আমাদের আরও কোনো এইসব ছিল না, একদম সাজগোজ ছিল না। তারপরে ওই যা ও একা বসে আছে ঘরের মধ্যে, ওদের মেয়েরা আছে, যা তোরা ওকে একটু ওর সঙ্গে সঙ্গ দে। ওরাই ওই মায়েরাই পাঠিয়ে দিতে, এত ভালোবাসত সব। যেখানে গেছি আমার খুব সময় ভালোই কেটেছে, আমি সবাই খুব ভালোবাসা পেয়েছি, এখনও পাচ্ছি। এদের সঙ্গীত ভবনের অনেকেই গিয়েছিলাম আমাদের বাড়িতে, আর আমার বন্ধুর বাড়ির সামনে ও সব ওইখানে ছিল। হ্যাঁ, ওরা বেড়াতেই গিয়েছিল। তারপরে সব সেখানে ছেলে মেয়েদের সঙ্গে বড়রা কারা গেছিলেন? মাস্টারমশাই দিদিমণিরা মনে আছে? মাস্টারমশাই তো গিয়েছিলেন, উত্তর দিতে গিয়েছিলেন, আর মনে থাকে মলিতে গিয়েছিল। ভালো লেগেছিল সবাই মিলে হই হই করে? খুব খুব ভালো কেটেছে। আমার জীবনটা একটু মনের মধ্যে দুঃখ রয়ে গেছে, একটু সেরকম পড়াশোনা কিছু করতে পারলাম না, এটাই ভালো লাগতো না, একটু দুঃখ হতো। আমি তো তখন এলে প্রত্যেকটা অনুষ্ঠানে যেতাম, এই সকালের মন্দির যাওয়া, আমি মেসোমশাই সব সময় যেতাম, কিন্তু কিছুই শিখতেই পারলাম না। কোথায় পারলেন না? এত কিছু পেলেন, এত আমরা সবাই আপনাকে দেখে কত কিছু শিখলাম, আবার বলতেন কিছু শিখতে পারলাম না। এরকম জামাই পেলাম, তবে তবে সব তবে আমি পাইনি কিছু, আর বলবো না, সব পেয়েছি এখানে এসে। যা না একদম এখন আপনার কাছ থেকে আমরা খালি পাবো, এখন আপনাকে দেখবো, গল্প শুনবো, আর হাসি মুখটা দেখলেই মন ভালো হয়ে যাবে। আমি পার্থকে সেদিন একদিন দেখছি, বাবা কতদিন দেখি না তোমাদের রাস্তায়, আমি বেরোই না, তোমাদেরও দেখতে পাই না। পার্থ বলছি, আমি যে তোমার ছেলের কি বলো, ও আমার চেয়েও লম্বা হয়ে গেছে, এত লম্বা হয়েছে, ভালো বিহানো নির্মল আর খাবে না। মলিদি, তোমার সঙ্গীত ভবনে ভর্তি হওয়ার সিদ্ধান্তটা বড়দের না তোমার এর মধ্যে কোনো ভূমিকা ছিল? আমার নিজের ছিল। আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে মঞ্জুশ্রী ছিল, সঙ্গীত ভবনে মঞ্জুশ্রী, যে পাঠভবনে পড়াশোনা করেছে। হঠাৎ ওর সাথে আলাপ হলো, তখন আমি তখন তো ম্যাট্রিক পাস করেছি, তো তখন আমি শান্তিনিকেতন চাই। ওর সাথে আলাপ হওয়াতে তখন বলে, তুমি কি গান ভালোবাসো? বলে আমিও কিন্তু সঙ্গীত ভবনে ভর্তি হব। তখন ওই আমাকে সমস্ত ডিটেলস দিয়েছে, ফর্ম পাঠিয়ে দিয়েছে, ওর জন্যই কিন্তু আমার শান্তিনিকেতনে আসা। আর তুমি আগে না পিনাকিদা আগে? দাদা। তো পিনাকিদা যে এলো, মাসিমা যেটা বলছিলেন যে আইআইটি থেকে, হ্যাঁ না পুরুলিয়া থেকে, যাই হোক, না ও পুরুলিয়া যখন পড়তো তখন রামদাস ছিলেন ওদের আঁকার মাস্টার, মানে বন্দ্যোপাধ্যায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায়। দাদার আমি শুনেছিলাম কোনো একটা প্রতিযোগিতা, একটা গান হচ্ছিল, গ্রাম ছাড়াই রাঙামাটির পর, গানটা হচ্ছে, আর দাদা তখন ছবিটা আঁকছে। আচ্ছা, ওই দেখে রামদা খুব মুগ্ধ। তখন তোমার জায়গা আছে শান্তি, এই যে উনি বলেছিলেন দাদার মাথার মধ্যে সেটা ছিল। হ্যাঁ,
তারপরে শান্তিনিকেতনে এসছে, সব দেখেছি। তাও মনে হলো বাবার জন্য তো ঠিক আছে, আইআইটিটা দাদা মানে যেখানেই অ্যাডমিশন নিতে হয়েছে, মানে বম্বে যে কলেজে গেছে ওখানে হয়ে গেছে। মানে তখন খুব মেধাবী ছিল তো, কিন্তু দাদা কিন্তু বেশি পড়াশোনা করতো না। দাদা কিন্তু ও গল্প বইতে খুব, ওখানে খুব সুন্দর গান। প্রথম যখন পুরুলিয়াতে ও ছিল, বাড়িতে যখন আসতো হারমোনিয়ামটা নিত, ওদের যে উপাসনার গান, সেই গানটা। তারপরে মাঝে দাদাদের ক্লাস 10-এ ওঠার সময়, ওই সময় একটা গন্ডগোল হয়েছিল, তো সেই হ্যাঁ, তো দাদারও কিছু প্রতিবাদ করতে গিয়েছিল যেটা অন্যায় হচ্ছিল। তখন সেখানে কিছু ছেলে, তখন দাদা জামশেদপুরে এসে আমবাগানে আমি ওখানে পড়তাম, ওইখানে ভর্তি হই। এবং ওখানে ভর্তি হয় দাদার যেটা, ওখানে একটা সাবজেক্ট ছিল যে হিন্দি আর বাংলা, ওটা পড়তেই হতো বিহারে। তা ও নিজের চেষ্টা, হিন্দিটা তো অনেক আগে ওর ছেড়ে দিয়েছিল, কিন্তু নিজের চেষ্টাতে ও সেই হিন্দি আর বাংলা একসাথে পরীক্ষা দিয়ে ও খুব ভালো রেজাল্ট করছে। তখন মেয়েরা বলতো তোর দাদা কিন্তু দারুণ পড়াশোনা, মানে ওখানে গিয়েও কিন্তু হাই সেকেন্ডারি দিলেও হিন্দিটা পাশ করার পরই তখন যাই হোক ওই আইআইটি দিচ্ছি, কিন্তু মনটা পড়ে আছে শান্তিনিকেতনে করে। তাও গেল ওখানে একটা বছর ছিল, আর একবারই পেয়ে গেল। আমরা বেড়াতে গিয়েছিলাম দাদাকে দেখতে, ওখানে কিন্তু দাদার রেজাল্টও খুব ভালো, মানে যেখানে গেছে ও পড়াশোনা খুব ভালো ছিল, রেজাল্টও ভালো করতো। তারপরে যখন শান্তিনিকেতনে চলে তখন তো বাবা প্রায় জ্বরই এসে গেল। একটা চিঠি লিখেছিল পিনাকিদা, সেটাও লিখেছিল। এবং আমার যখন আমি যখন সুন্দরবনে ভর্তি করলাম, তো ওখানে আমার হয়ে গেল ডিপ্লোমা, তারপরে ডিগ্রি হওয়ার কথা ছিল। সেখানে বাবা বলে না, এবার জেনারেল লাইন পড়তে চাই। তারও আগে আমার হয়ে দাদা কিন্তু একটা বড় একটা চিঠি দিয়েছে যখন থাকে আসছে, যে এখানে খুব ভালো, এইটা ডিগ্রির ব্যাপারেও যে তুমি কেন ওকে নিয়ে যাচ্ছ। তখন বাবা বলে না, আমি গেছি এবার মেয়ে আমাদের সাথে থাকবে। তো অবশ্য আমার আর তো কিছু, দাদা যেমন বলেছিল যে তোমরা যদি, বাবা বলছে যে তুমি এতে আইআইটি ছেড়ে গেলে শান্তিনিকেতনে, তো তুমি পড়ো। তখন দাদা বলছিল আমি পড়বো, এবং দরকার হলে আমি টিউশন করেও আমি পড়বো। এই যে একটা জেদ ছিল, সেটা তো আমি আর করতে পারতাম। বাবা যখন বলেছে চলো, তো ব্যাস চলে, মানে এমন আমার মানে দুঃখ, ট্রেনে জায়গা পাইনি, আমি দাঁড়িয়ে আছি। তারপরে যাই হোক, তারপরে ঠিকঠাক হয়ে গেল। তারপরে দাদা পুরোটাই করলো করে, মানে সত্যি। আর এখানে সত্যি কাজগুলো তো দাদা, মানে আমি তো হস্টেল থেকে দেখতাম যে সারাক্ষণই ওরা কাজ করতো, মানে কিন্তু মানে টাকা যা পাঠাতো আমাকে দাদা, তো তার মধ্যে আমার কলা ভবনে কত খরচা ছিল, কিন্তু সেই করে রং টং কাগজপত্র সব বা ওই টাকার মধ্যেই কিন্তু করেছি কোনোদিন না। এবং পরে ধরো ওরা বন্ধুরা নির্মলদা, তারপর নন্দদা, সব পুরুলিয়াতে বলছি যে আমরা যখন ছাত্র অবস্থা পাঠভবনে, তখন ওদের ছাত্র অবস্থা তো দেখেছি, পরে আবার যখন অধ্যাপক হয়ে এলো বন্ধুরা, সব মজা লাগতো দেখে। যখন আমার সাথে যখন যে গল্প হতো, মানে সঙ্গে মানে স্টেশন সামনে দিয়ে যাচ্ছে, চোখের ইশারা কেমন কম কথা বলতো। ওর মানে সকলেই জানতো পিনাকির বোন, যার ফলে ওখানে কলকাতার সকলেই আমাকে ভীষণ ভালোবাসত। পিয়ালি দিস, ফাল্গুনি দি, সকলেই ছিল।
ছুটিতেও চাকরি বাড়ি বাকরি যেত না, না। ছুটিতেও বাড়ি যেত না। আর সবচেয়ে দাদা যখন, তখন তো ম্যাট্রিক পরীক্ষা, তো প্রচণ্ড গরম, বাবা বলতো যে চলো তোমাকে আমি পৌঁছে দেবো, বলে না গাড়ি করে আমি যাবো না, ওই একটা রুমাল ভিজিয়ে নিয়ে মাথার মধ্যে দিয়ে মাঠ পেরিয়ে চলে যেতে পরীক্ষা দিতে। ওই সময় তো তারপরে একটা গাড়ি ওখানে- কিনলো, কোনোদিন ওই সময় চালাইও নি। ওখানে একটা বেঙ্গল ক্লাব ছিল, যেখানে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী হতো, আর দাদা খুব ভালোবাসতো এসব গান বাজনা, তো সিজন টিকিট কেটেছিল, তো দাদা যেত, তার মধ্যে পরীক্ষা ছিল, তখন বাবা বলতো না তুমি যাবে না, তোর পরীক্ষা, মানে আমি তো যাবই। জেদ ছিল। বাবা ভীষণ। ওই টিকিট লুকিয়ে রাখলো, রোকারে লিখে ঠিক চলে গেল, মানে সকলে তো চেনে ওকে, যে একদিন যখন আসছে ও বলেছে হয়তো জ্ঞান ভুলে গেছে, ও দিব্যি। কিন্তু এরকম করার পরও দাদা কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো হতো। ও, আমি খুব পড়তাম, ও কিন্তু বেশি পড়তো না, মানে পরীক্ষার আগে বেরোবে তখন একটু পড়ে, মানে তখন রেডিওতে ও খেলার কমেন্ট শুনতে। একদম। তোমার নিজের শিক্ষকতার অভিজ্ঞতা? আমি কোনোদিন ভাবিনি যে আমি চাকরি করব, কারণ অনেকে করেন মানে বিএ এমএ বিএ তো অনেক পাস করে চাকরি করছে, আমি ভাবি যে আমার নেই, ঠিক আছে আমার হবে না, যদি ইচ্ছা হয় গান শেখাবো। কিন্তু আমার এক ননদ, এখানে তখন হচ্ছে রমনানন্দা একটা শাখা হবে, তো আমাদের যে ভারতী মিত্র যা স্কুল, উনি আমার ননদকে বলেছিলেন যে আমি শুনেছি তোমার ওখানে তোমার মাসি আছে, তো মাসি যদি কোনো মেয়ে বা ছেলে বলতে অ্যাপ্লাই করতে হবে, তো তখন মনে হয় ঠিক আছে করে দেখি, পাবো তো না, আমার দেখে করে আমি একটা অ্যাপ্লাই করলাম, সেটা আমি গৌতম দাকে দিলাম। গৌতম দা মানে আমাদের পাঠবনের যে গৌতম দা, তখন তো নবলামে ছিলেন, তখন ওনাকে ডাকলো। তারপরে আমার ডাক পড়লো, ডাক পড়তে আমাকে যখন নিয়েছিলেন তখন আমাকে বললো তুমি কলকাতায় এসো, তোমাকে ক্লাস নিতে হবে। তা আমার মনে আছে একটা ছবি এঁকে আমাকে একটা গল্প বলতে হবে, আমি সেই ওই ছবিটা আছিলাম, সেই সত্য কাপড়, এই ছবিটাকে আমি রং করছি আর দুর সামনে দাঁড়িয়ে দেখছি, মানে মা খুব ভালো, তুমি এত তাড়াহুড়ো করছো কেন, তুমি একটু আস্তে আস্তে করো, দেখি জিনিসটা ভালো। সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিল, তুমি যাই করো তুমি যদি খুব ভালোবেসে করো না, দেখবে কাজটা কিন্তু খুব ভালো হবে। এই কথাটা আমি আমার সবসময় আমার মনের মধ্যে, মানে আমার কোনো মিটিংয়ের সময়, আমার বাচ্চাদের যখন পড়াই, মায়েদের সব একই জিনিস, যে কাজটা করবে ভালোবেসে করো, দেখবে সেটা মানে সত্যি তুমি ওটা বলেছিল। তারপরে আমি ওটা নিয়ে কলকাতায় গিয়ে আমার ক্লাস নিতে হলো, একদম মানে সেই ক্লাস নিতে হলো, অ্যাসেম্বলিতে গান করতে হলো, কী করে অ্যাসেম্বলি সব। আর আমি তো বলেছিলাম ওনাদের যে আমি কোনোদিন চাকরি করিনি, তো আমি একটু ক্লাস অ্যাটেন্ড করতে হবে আমার, তো উনি আমার পারমিশন দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। যেটা তারপর যখন আমি শুরু করলাম, আমার কোনো অভিজ্ঞতা ছিল না বাচ্চাদের যে কী করে পড়া। কত বছর থাকলেন রমনানন্দে তুমি? আমার তো 33 বছর। তবে বাবা। মানে সত্যি কথা, মানে আমি ছেলেদের থেকে এত ভালোবাসা পেয়েছি এবং সত্যি পাচ্ছি। এখনো বাচ্চারা সকালবেলা গেলে আমাকে জড়িয়ে ধরে আমি বোধহয় উল্টে পড়বো। আজকেই একজন আমাকে গার্জেন, সবসময় বোলপুরের তো যেখানেই যাই সেখানে আমাকে হঠাৎ স্কুটারটা থামিয়ে বলে আপনার কথা আজকেই হচ্ছিল, তো আমার মেয়ে বলছিল যে আন্টি আজকাল আসে না,
তো আমি যে হ্যাঁ, ওদের একটা খুব অভিযোগ আছে, আন্টি কেন আসে না, কেন আমাদের ক্লাস নেয় না। তবে ওটা আমার স্কুলটা হচ্ছে আমার অক্সিজেন, যার জন্য আমার রিটায়ার করেছি। আমি বলেছিলাম যে দেখো, যদি মনে করো আমার থেকে বেটার পাবে, তুমি দেবো না যে মার কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে তুমি কিছু বলতে পারবে না, তুমি বেটার কাউকে পেলে নিশ্চয়ই তুমি আমাকে বাদ দিতে পারো। আচ্ছা ঠিক আছে বাবা, 2 বছর হয়ে গেল, কোনো চিঠি নেই। তা আমি বললাম যে তোমরা একটা বছর ধরে চিঠি দাও যে আপনি কন্টিনিউ করতে পারবেন, মানে আপনাকে চিঠি দিতে হবে না। তা ওই চলছে এবং ভীষণভাবে আমি জড়িয়ে গেছি। আমার ওটা একটা অক্সিজেন, আমার কাজ ভালোবাসি। বাচ্চারা যে ওদেরকে যে আমি কী করাবো এখন পুরো ইনচার্জ হয়ে গেছি, যার ফলে ভীষণ ভালো লাগে। আর আমার একটা এনার্জি, ওইটা না হলে বোধহয় আমার মনে হয় যে এই ভালোবাসাটা পাচ্ছি বলে আমি সকলকে ভালোবাসতে পারছি। আমার একটা এনার্জি হচ্ছে, আমি একদম তাই। দেখো তাহলে এখন ভালোই আমি তাই বিয়ের টুকরোর কথা তো বলিনি। যখন আমরা এখানে বাড়ি কোথায় চারদিক খোঁজাখুঁজি করছি থাকবো, তখন টুকরো আমায় বলেছিল, মাসিমা এত খোঁজার কি আছে, আমাদের বাড়িটা তো উপরে ছাদ আছে, ছাদের মধ্যে আমরা বাড়ি করে, আপনারা বাড়ি করে, আমরা একসঙ্গে সবাই মিলেমিশে থাকবো। কি প্রাণ, কি মন প্রাণ, ও এই জিনিসগুলো কোনোদিন বলতে পারবো না। এগুলো তো আমাদের সবাই খাওয়া নিয়ে কি আর তাড়াহুড়ো করে খাচ্ছিস, হ্যাঁ প্রত্যেকটা চালের স্বাদ নিবি তবে তো কি সুন্দর করে খেলো, কি ভালো রান্না করতো, মানে প্রত্যেকটা কাটতো জিনিস। মানুষদের থেকে টুলুদা কত ছোট? আমাদের 5 বছর। ও দাদা অন্ত প্রাণ। আমি কি করে বুঝতাম না দাদা এসছে বাঁকুড়ার থেকে। ও দাদার চুটি, দাদার শার্ট সব করে আসতো এবং ও পার্সে দাদার ছবি। এখন আমি বুঝলাই কি রে, তুই তো মেয়েদের ছবি রাখ, দাদার ছবি না। আমাদের কথা টুলুদা পিনাকি দেওয়ার দুজনে সেই সুজিত দা মিলে সেই বিক্ষণ যেমন হচ্ছিল, ওইগুলো সব একটা একদিন আমি টিভি খুলেছি, এমনি কিছু জানি না কি প্রোগ্রাম, হঠাৎ দেখি একটা মন্দিরের সিঁড়িতে এই পাশে একজন এই পাশে বসে কথা বলছে, ওদের নিজেদের সম্বন্ধে, ওই সব মন্দির সম্বন্ধে কথা বলছে। হঠাৎ আমি খুলে দেখে অবাক হয়ে গেছি, বসে শুনলাম। মানুদা তুমি পাঠমনে পড়েছিলে তো, বাবা মা দুজনেই মানে সকলের খুব পরিচিত হলে ছেলেমেয়েরা চাপ হয়ে যায়, মানে যাই করবো সব জেনে যাবে। কোনোদিন এরকম মনে হয়েছে মানে একে তো মানে ওরকম হেভি ওয়েট বাবা, একটা রেজিস্ট্রার মানে কর্মসচিব, আর কুট্টুদি তখন পাঠমনের ক্লাস নিতেন বোধ হয় কিছু, হ্যাঁ ক্লাস সেইগুলো কখনো অসুবিধা লাগেনি না? না, কোনো অসুবিধা তো হয়নি, মানে ভালো ছেলে ছিলে আসলে, বাবার এটা নিয়েও কোনো অসুবিধা হয়নি। মানে তুমি আসলে ভালো ছেলে ছিলে বেসিক্যালি। হ্যাঁ, কোথায় থাকতে তুমি, মানে সেই সময় থাকতে কোথায় তোমার? প্রথম স্মৃতি শ্রীপল্লী। জন্ম কোথায় তোমার? জন্ম কলকাতায়। আসলে কলকাতায় জন্মের পরে কয়েক মাস পরে আমার, আচ্ছা আচ্ছা, মানে একদম ছোটবেলা থেকে ছোটবেলায় চলে এসেছিলাম। তখন ওখানে অবশ্য মানে ওখানে পড়েছিল, সুবিধা ছিল। আমার জ্যাঠমাসে বড় জ্যাঠমাসে ছিলেন ইয়ে। টুকলুদার কি জন্ম কলকাতায় না শান্তিনিকেতনে? শান্তিনিকেতন শ্রীপল্লীর বাড়িতে সতীশবাবু। তুমি ডাক্তারি পড়বে, তুমি ডাক্তারি পড়বে, এটা কোন সময় সিদ্ধান্ত? আমি ডাক্তারি পড়বো সিদ্ধান্তটা এই স্কুলের শেষের দিকে, তো মানে একটা এরকম একটা কথা হলো আর কি, সবাই বলছে, বাবা বলছে তারপর কি আছে। আর টুকলুদা কলা ভবনে পড়বে, মনে পড়বে, সেইটা তো আপত্তি কোথাও ওঠেনি। তুমি যদি কলাভবনে করে, তার আগে তুমি যে কাজগুলো করতো না, ঘরে বসে বসে নিজে করতো, আঁকতো, নানা রকম ছবি আঁকতো, বাবার সঙ্গে পছন্দ করতো। সেই জন্য বাবা
যখন চাইছি এবং যখন করছি এরকম হয় তাহলে করুক আচ্ছা, এইভাবে টুবলু কিন্তু ইচ্ছেটা টুবলুদারি। হ্যাঁ টুবলু ইচ্ছা। মানে ওকে জোর করে পাঠানোর ব্যাপার না, টুবলু ইচ্ছা। তুমি মেডিকেল কোথায় পড়েছিলে? বাঁকুড়া নিলাম। বেশ। আর তোমার কর্মজীবন কি সবটাই বীরভূমে না বর্ধমান? আমার প্রথম এটা হয়েছিল আমার দার্জিলিং না কাশিয়াং হসপিটালে। আমার কার্শিয়াঙে তুমি ছিলে বেশ কিছুদিন। প্রথম পোস্ট। ওটা একটা বেড়াবার জায়গা ছিল হ্যাঁ তোমার, মানে অনেকে এসছে। আসলে কোয়ার্টারটা খুব সুন্দর ছিল। হ্যাঁ কাশিয়াং কোয়ার্টার ছিল আর আমার কলিগরাও খুব ভালো ছিল। তোমার কলিগ যারা, এই যে তোমার এখন খুব এই যে বন্ধু যে স্কুল বাগানে ফ্ল্যাটে থাকেন, কি যেন নাম? অপূর্ব। হ্যাঁ ডাক্তার। অপূর্ব স্যার। অনেক মানে- অনেক পরে। তো কার্শিয়াং থেকে তুমি কোথায় এলে? কাশিয়াং থেকে তখন ওই ঘরের কাছে পোস্টিং থাকতো। তো বিভিন্ন হলো মানে সেটা পোস্টিংটা হলো তোমার লাভপুরে। ও লাভপুরে পোস্টিং হওয়ার পরে আমি লাভপুরেই ছিলাম। তো লাভপুর থেকে ওই বোলপুরে আসা যাওয়া না, না, এসে ক্লাস মুশকিল। ক্লাস করছি চাকরি করা খুব মুশকিল। ও ছোট ছোট ট্রেনটা ছিল একটা লাভপুরে, সেই ছোট ট্রেন ছিল সময়। আর ট্রেন না থাকলে বাস, ওই একটা বাসই কোনো রকম প্রচুর সময়ের ব্যাপার। করে আসতে হতো। এই কারণে আমি থাকা যখন শুরু করলাম তখন ওদের ওরা কোয়ার্টার দিল আর কি, হয় সেই কোয়ার্টারে থাকা আরম্ভ হলো। কোয়ার্টারে থাকতাম, কাজ করার ফাঁকে আবার একবার চলে যেতাম, সেটা যাওয়া যেত, সেটা রাখতে হয়েছিল না। ওখানে থেকে আমি ট্রান্সফার নিলাম, চাইলাম। তখন মার শরীর খারাপ হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। অ্যালিগেন্সিটা তখন ধরা পড়েনি, কিন্তু এই সময়টা আর কি হচ্ছে। এনআরএস। মানে কলকাতা মা যখন অসুস্থ চিকিৎসা চলছে তখন কিন্তু পুরোপুরি কলকাতা। তখনই কলকাতা চেয়ে নিল, তারপরে সেখানে এখানে কাজ করা। মানুষটা একটা ছোটবেলার বাবা আমি শুনেছিলাম মার কাছে, মা তো তখন পাঠভবন, তারপর সঙ্গীত ভবন, পাঠনের রিহার্সেলে হতো মা সঙ্গে সবসময় কিন্তু আমাকে নিয়ে যেত। মা বলতেন যে বাল্মীকি প্রতিভা রিহার্সেল চলছে সঙ্গীত ভবনে, আর মানুষটা বসে বসে দেখেছি। সেটা বাড়িতে এসে বা কোথাও মাসির বাড়ি গিয়ে কলকাতায় সেটা দারুণ। এইটা খুব। তারপর আরেকটা সাহিত্য সভার একটা হয়েছিল, কি ছিল বলো? হ্যাঁ গোসাইজি ছিলেন সবাই, গোসাইজি সভাপতি। তো ওইখানে আমার একটা আবৃত্তি করার কথা ছিল। বাবা গো, ওটা কি গো, জন্মে কবু দেখিনি গো, এত বড়। হ্যাঁ গোসাইজির দিকে তাকি সভাপতির ভাষণে গোসাইজি খুব সেটা বলেছিলেন। আর কারা ছিলেন গো মাস্টারমশাই তোমার পাঠভবনের? পাঠভবনের মাস্টারমশাই কে ছিলেন? ললিত ছিলেন, নলিনীদি বাংলায়, ললিতা ইংরেজিতে, অঙ্ক প্রদ্যোৎদা, আর কেউ ছিলেন? আর ছিলেন ওই যে অঙ্কটা বলছি, অঙ্কটা আমাদের শ্রীপল্লী যেতে ঢুকতে নিরঞ্জন দা, নিরঞ্জনদার কাছেও পড়েছেন। নিরঞ্জন দা তো শ্রীপল্লীতে থাকতেন একটা সময়। হ্যাঁ, জ্যোতির্ময় দাকে তোমরা পেয়েছো? পেয়েছি তো সায়েন্সেরই বললি, অনেক সময় ঘুরেছি প্রচুর, কিন্তু বাড়ির সময় ঘুরেছি, বাড়ি থেকে অনেক সময় পুরোটা ভালো সময় পেয়েছি। বেশ নানা রকম হেল্প করতেন, বোঝাতেন, হিসেবে যেতেন নিজে, খুব ভালো লাগতো, আমরা খুব অ্যাট্রাক্টেড ছিলাম। বারিন্দার তখন নিশ্চয়ই বয়সটা অনেক কম। হ্যাঁ, তেজেশদা ছিলেন। তেজদা কোথায় থাকতেন? তেজদা ছিলেন ওই সেই তালধ্বজে। হ্যাঁ, দেখেছো?
পুলিশদের সঙ্গে দুষ্টুমি ছিল ছেলেদের সঙ্গে দুষ্টুমি পুলিশদের তো ভালো লোক ছিল, কি এত দুষ্টুমি করার গিয়ে এটাকে ট্রেনেরা গিয়েছিল তো বসার জায়গায় আসল রাজপাড়া যেরকম আসলে হ্যাঁ, আসলে সেইটা তলায় আপেল রেখে এই কাপড়। কাপড় রেখে দিল, কিছু একটা বেল রেখে দিল, এইসব করে দিল, ট্রেনে বসতে গিয়ে স্লিপ এইসব ছিল। তোমার এগুলো পছন্দ হতো না, না আমার তুমি একেবারে পুরো ভালো ছেলে জানো। আমার এটা খুব পছন্দ। তুমি হচ্ছে যাকে বলে ভালো ছেলে। হ্যাঁ, কিন্তু বদমাইশের সংখ্যাই বেশি ছিল তখন এসে। বেশ গো মানুদা, হ্যাঁ আনন্দে থাকো এখন, হ্যাঁ হ্যাঁ ভালো থাকো। মাসিমা আর তোমরা এসে মাঝে মাঝে হ্যাঁ। আসবো পরে। আর এবার চা